নমস্কার। আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে। আজ এই চ্যানেলে আপনাদের পড়ে শোনাবো প্রখ্যাত সাহিত্যিক গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি খুব সুন্দর ছোট গল্প। গল্পের নাম সামান্য আলাপ। শুনতে থাকুন আজকের গল্প সামান্য আলাপ। এক বন্ধুর সঙ্গে দিন কতক চালের ব্যবসায় নেমেছিলুম বলাটা হয়তো ভুল, ঘুরেছিলুম না, তখনও রেশনের যুগ আসেনি। ওই কাল দ্বিতীয় বিশ্বযুদ্ধযোগ্য না, অনেকদিন আগের কথা বলছি। 600 টাকা পুঁজিতেই তখন ব্যবসা হতো, সুখ স্বপ্ন দেখা যেত। প্রথম ব্যবসায় নেমে বড় বড় হস্টেল আর হোটেল ধরেছিলুম। ব্যবসা অপরের, কিন্তু উৎসাহ আমার বেশি। তাছাড়া বন্ধুটি বাল্যকাল থেকেই একটু খোঁড়া, এখনকার ভাষায় প্রতিবন্ধী বলা যায়। সে ঘোরাঘুরি করতে পারবে না, আর দোকান গলির মধ্যে, সেখানে আর কত খদ্দের আসবে চাল কিনতে, বিশেষ করে যখন ছোট বড় সব মুদির দোকানেই চাল পাওয়া যায়। হোস্টেল হোটেল সব বড় বড়ই ধরা হলো, কিন্তু ঘুষ ছাড়া কোথাও কিছু হলো না। একজন একচক্ষু সরকার মুখে কটা দানা ফেলে বললেন, চাল নরম। আমিও এক চোখ টিপে বললুম, "আ- না না, আর চারটি মুখে ফেলে দেখুন।" তিনি বললেন, না, ঠিক আছে। সেক্রেটারির ঘর থেকে বেরিয়ে এসে বললেন, মন পিছু 1 টাকা, তবে ভয় নেই, বিল যা করবেন পাশ হয়ে যাবে। আর এক বিখ্যাত হস্টেলে এক ঋষিতুল্য পাকা দাড়িওয়ালা লোক, এসবের ব্যবস্থাপক, তিনি চোখ বুজে বললেন, দেখুন, এসব কথা বলা উচিত নয়, তবে যারা বাজার হাট করবে, ঠাকুর, এদেরও দিতে হয় কিছু। 1 টাকা করেই মন পিছু দেবেন, আমি সব ভাগ করে দেব। তথাস্তু। কিন্তু দেখা গেল 2-3 মাস চালাবার পরই ঠাকুরাও দাবি করে। অনেক মিষ্টি মিষ্টি কথা বলা সত্ত্বেও দেখা গেল চালে ভীষণ কাঁকর, ভাতে মুখ দেওয়া যায় না। সর্ষের ডায়মন্ড হারবার অঞ্চলে খাঁটি চামনমণি চাল, তাতে কাঁকর, অর্থাৎ ওরা মিশোচ্ছেন। এসব বাদ দিয়ে হোটেল ধরলুম। নির্বিঘ্নে ব্যবসা করা যাবে মনে হলো, কিন্তু বড় নামকরা হোটেলেও বিল দিয়ে সেটা চেক করতে অ্যাকাউন্ট বাবুর আরো মাসখানেক চলে গেল। অর্থাৎ এর মধ্যে আরো 6 বস্তা সরু আর 2 বস্তা মোটা চাল সাপ্লাই দেওয়া হয়ে গেল। হাঁটাহাঁটি ঘোরাঘুরি করলুম। যখন ক্যাশিয়ার বাবু কাছে এলো, তখন তিনি 20-30 টাকা করে ছাড়তে লাগলেন। এক সময় হিসেব করে দেখা গেল 600 টাকা পুঁজির কারবারে 800 টাকা পাওনা পড়ে গেল। মানে খুচরো খদ্দেরকে বেচে যা লাভ হয়েছিল, তাও সব চলে গেল। দোকানে মাল প্রায় নেই। তখন পরামর্শ করে স্থির করলুম, খুব সস্তার চাল এনে অল্প লাভে সস্তায় ছাড়বো, বিজ্ঞাপন দিয়ে। ক্যাশ বিক্রি যা হয়। কোথায় পাবো? হাটখোলা কি বেলেঘাটার আড়ত যা আছে, তারাও তো মোটা চাল রাখেন না। একজন সন্ধান দিলেন, রাজগঞ্জে কিছু আড়ত আছে, 2 টাকা মনের চাল সেখানে পাবেন। একবার স্টিমারে রাজগঞ্জ গিয়েও দেখে এলাম, কিন্তু মুশকিল হলো, নিয়ে যাব কি করে। ওনার পরামর্শ দিলেন, নৌকো নিয়ে আসুন, বাবুঘাট থেকে যাওয়া আসার ভাড়া করে। নৌকো বুঝে 3 কি 4 গাড়ি মাল চলে যাবে। গাড়ি বলতে বোঝায় গরুর গাড়ি, 16 বস্তা চাল যায়। ফিরে এসে সেই ব্যবস্থাই করলুম। সকাল 6টা নাগাদ 2 বন্ধু মুড়ি আর শশা সম্বল করে নৌকো ছাড়লুম। দাম দস্তুর করা ছিল, 2 টাকা 2 আনা মন, খুব মোটা চাল। তবে ওরা আশ্বাস দিলেন, এ রেঙ্গুনের চাল নয়, এখানকারই চাল, একটু বেশি ফুটবে, তবে রেঙ্গুনের চালের মতো ডেলা পাকিয়ে যাবে না। মাল তোলা হতে লাগলো। তবে মাঝিরা বিশ্রাম নেবে, এখনই নৌকো ছাড়া যাবে না, আমাদেরও কিছু খাওয়া দরকার। কিন্তু দেখলুম ওখানে কোনো খাবারের দোকান নেই। মনে রাখবেন, সেটা 1932 সাল। তেলে ভাজার দোকান আছে, তাও বিক্রি শেষে কিছু ঠান্ডা বেগুনি আর আলুর চপ পড়ে আছে। দোকানদারও কেউ নেই। 2টো দোকান,
তারা স্নানাহার করতে গেছে। একটা একটা বছর 10 ছেলে বসে আছে, আর একটা বছর 7-8 মেয়ে। অগত্যা তাই যা হয় খেতে হবে ভাবছি। হঠাৎ একটি ছেলে এলো ত্রাণকর্তা রূপে। সেই অমরের সঙ্গে প্রথম দেখা। ছেলে বলা ভুল, বছর 18-19 বয়স হবে। বেশ স্বাস্থ্যবান, সুন্দর আয়ত চোখ, শ্যামবর্ণ, কিন্তু তা সত্ত্বেও বলা যায় সুপুরুষ। সুদর্শন তো বটেই। এসে দাঁড়িয়েছে, বস্তায় নৌকোয় তোলবার কাজ চলছে। আমরা আহার্যের সন্ধান করছি দেখে বলে উঠল, না না, ও কি করছেন? ওই সকালে চিমচে বেগুনি খাবেন দুপুরবেলা? আমাদের যে হেসেল উঠে গেছে। বৌদি কোথায় গেছেন? দাঁড়ান দাঁড়ান, আমি একটা কাঁসি নিয়ে আসি। এখান থেকে চিঁড়ে নিয়ে ধুয়ে দিচ্ছি। বাড়িতে গুড় আছে, এনে দি। তোফা খেয়ে নেবেন, পেটও ঠান্ডা হবে। নৌকোয় এতটা পথ যাওয়া, চারটিখানি কথা। সেই আলাপের সূত্রপাত। ছেলেটি সরল, গল গল করে বকে গেল, শুনলাম এ আরও তোদের নিজস্ব। বাবা দেখেন, বাবা দেখেন, আমাকে কাজকর্ম শেখাচ্ছেন। হাওড়া রামকৃষ্ণপুরে ওদের বিরাট আড়ত। সেখানে ওর 2 ভাই বসে, আর পিসেমশাই। ওটা ভাগে। এখানে ওকে ফেলে রেখে 2 দাদা বেশ সুখে আছে। অমরও জপাচ্ছে বাবাকে, মির্জাকে এখানে রেখে ওকে যাতে পাঠান। ওখানে 3জন পাকা লোক রেখে লাভ কি? আর আমাকে যদি শেখাতেই হয়, বড় আড়তে কাজ শেখাই ভালো নয়? বলুন আপনি। এখানে জমি জায়গাও আছে। দাদা, বাবা বা মেজদা এখনই একজনের থাকা উচিত নয়? বুঝলুম, শহরে যাবার জন্য প্রাণ ছটফট করছে। এর কিছুদিন পরে রামকৃষ্ণপুরে যাবার দরকার হয়েছিল। আমাকে দেখেই অমরনাথ এক লাফে চলে এলো। আরে, এই যে, আপনার কথাই ভাবছিলুম। কেন হঠাৎ? আরে বুঝছেন না, ইয়ং ম্যানের মর্ম ইয়ং ম্যান ছাড়া কেউ কি বোঝে? এখানে এসেছি থিয়েটার বায়োস্কোপ দেখবো না। এরা এসব বোঝেন না। টাকা আনা পাই এই শুধু জানেন। তা সিনেমা আমি দেখেছি, কিন্তু থিয়েটার কোথায়, কোনটা ভালো, কি পালা হচ্ছে, এসব কাকে জিজ্ঞেস করবো বলুন? ছেলেটাকে ভালো লেগেছিল। বললুম, কিছু করতে হবে না, আমার চেনাশুনো আছে এক থিয়েটারে, পাস পাই। পালাও সেখানেই সবচেয়ে ভালো। তুমি তৈরি হয়ে থেকো, আমি সামনের শনিবারে এসে নিয়ে যাব। প্লে শেষ হলে হাওড়ার বাসে তুলে দেব। তাহলে যেতে পারবে তো? খুব পারবো, খুব। গেলুম শনিবার। ছোকরা সেজেগুজে বসে আছে, এসেন্স মেখেছে, দূর থেকেই তার গন্ধ পাওয়া যায়। বুঝলুম বেশ কিছু টাকা পকেটে নিয়েছে। একটু এগিয়ে এসে বললে, না না, বাস ফাস এসব চলবে না, কাপড় চোপড় নেতা হয়ে যাবে যে। একটা ট্যাক্সি নিন। থিয়েটারে যারা পাস পায় তারা সামনের দিকে বসে, কেননা ওর দাম বেশি। সাধারণত ওই সিটগুলোই খালি থাকে। পাস নিয়ে যারা আসে তারাই ওগুলো ভরিয়ে দেয়। আমরা তাই বসেছিলাম দ্বিতীয় পংক্তির মাঝখানে একেবারে। যারা অভিনয় করছে তাদের তো ভালো করে দেখাই যায়, এমনকি মুখে রং মেখেছে, ঘাড়ের কাছে কালো, তাও দেখা যায়। নাটকটা ঐতিহাসিক, নবাবের সামনে নাচ গান হওয়ার দৃশ্য আছে, সে তো থাকবেই। একেবারে তৃতীয় দৃশ্যে তারা দেখা দিল। এদের তখন বলা হতো সখী, সখীর দল। এই সখী থেকে আরম্ভ করে অনেকে বড় বড় অভিনেত্রী হয়ে যায়। আজকের দল বেশ ভারী ছিল। নাচতে নাচতে তারা ফুটলাইটের সামনেই এসে পড়ে, কারণ বাবু ধরা। এই বই আমার দেখা। সখীদের মধ্যে আহামরি কেউই থাকে না সম্ভবত। কিন্তু আজ যে মেয়েটি সামনে এগিয়ে এলো, সে নতুন, তাকে কখনো দেখিনি। বেশ সুদর্শনা, নাচের ভঙ্গিও বেশ পেলব। আমারই কৌতূহল হলো। প্রথম অঙ্কের ড্রপ পড়বার পর উঠে দেখলুম সামনে যিনি গেটকিপার, তিনি আবার চেনা। জিজ্ঞেস করলুম, এ নিউ রিক্রুটটি কে কালীবাবু? চোখ পড়েছে, পড়তে বাধ্য। এ হলো গে ওই যে আগে বেটে হরিমতি ছিল, তারই মেয়ে। ওর নাম পঞ্চি। এ মেয়ে সাইন করবে।
নাক চোখ মুখ যেন কথা বলে। কিছুদিনের মধ্যেই অ্যাক্ট্রেসের দলে চলে যাবে। অমর পেছনেই ছিল, কিন্তু ঠিক বুঝতে পারেনি। কি নাম বলে ভদ্রলোক? দাদা? পঞ্চি? যা, অমন সুন্দর মেয়ে পঞ্চি? এই পর্যন্ত। তারপর আর কোনো খোঁজ খবর করিনি, সময়ও ছিল না। বেশ কিছুদিন পরে নতুন একটা বই বেশ জমেছে শুনে একদিন দুই বন্ধু দেখতে গেছি। দেখি গেটের মুখে সেদিনও কালীবাবুই আছেন। বললেন, দিলেন তো ছোকরার মাথা খারাপ করে। তার মানে? অমরের কথাটা আমার মনেই ছিল না। সেই যে এক ছোকরাকে আপনি সঙ্গে করে এনেছিলেন, পাড়া গাঁয়ের ছেলে, এই প্রথম এসে সাজগোজ করা মেয়ে দেখলো। তাছাড়া পঞ্চির চোখের কায়দা দেখেছেন? ঝানু লোকেরও মাথা ঘুরিয়ে দেয়। ব্যাস, এরপর থেকে প্রায় রোজ আসতে শুরু করেছিল। আর কি ফুলের তোড়া ছোড়া! তার মধ্যে 20-30 টাকার নোটও থাকতো। আর যায় কোথা? পঞ্চি নিজেই ঠিকানা জানিয়ে দিলে শুরু হলো ওর বাড়ি যাওয়া। পঞ্চি অবশ্যই অত চায়নি, চোরাই মুঠো মুঠো টাকা এনে দিত, তবে বেশিক্ষণ বসতো না। সেদিকে জানে যে রাত কাটালে কর্তারা টের পাবে। কে আছে এখানে গার্জেন তা জানি না। অবশ্যই পঞ্চি তার সঙ্গে বেইমানি করেনি, যা শুনেছি। আর ছোঁড়া তো দেখতেও ভালো, ডবগা ছেলে, করবেই বা কেন? বলে একটু থামলেন কালীবাবু। আমি অবাক হয়ে গিয়েছিলাম, একটু অনুশোচনাও হলো, তবে বুঝেছিলুম কালীবাবুর চোখের চাউনি দেখে। এখনো সব বলা হয়নি। তারপর? তারপর যা আছে সেইটাই তো, কি যেন বলে, ক্লাইম্যাক্স। মুঠো মুঠো টাকা আনছে, ধরা পড়বে না? টাকার হিসেব মেলে না। আগে অন্য লোককে সন্দেহ করতো, ভাবতো কর্মচারীরা চাল পাচার করছে। তারপর বেড়াতে গিয়ে ক্রমশই দেরি হয় দেখে লোক লাগালে গার্জেনেরা। এই কাণ্ড দেখে রাতারাতি দেশে গিয়ে নাকি শিকলি দিয়ে রেখে একেবারে বিয়ে দিয়ে তবে ছাড়লে। শুনছি নাকি ছেলেও হবে এবার। মাঝখানে পঞ্চি ছুঁড়ি কেঁদে কেঁদে মরে। ছুঁড়িও যে তাকে ভালোবেসে মরেছে। মনটা খারাপ হয়ে গেল খুব, কিন্তু কি আর করব। ভাগ্যে এখন অন্য কাজে নেমেছি। চালের গুদমে যাবার দরকার নেই, নইলে মুখ দেখাতে পারতুম না। কিন্তু আমি না মুখ দেখাই, তাঁরাই দেখতে এলেন, অমরের বাবার পিসে। খুঁজে খুঁজে আমার ঠিকানা বার করে এসে হাজির। আমি চিনতে পারিনি, সেই কবে একবার দেখেছি, মনে পড়বেই বা কেন? আমি একটু অবাক হয়ে চেয়ে রইলুম জিজ্ঞাসু দৃষ্টিতে। দুটি লোকই প্রবীণ, বেশ যেন নাটকীয় ভাবে দাঁড়িয়ে নীরবে আমাকে শুধু দেখলেন কিছুক্ষণ, যাকে আপাদমস্তক নিরীক্ষণ করা বলে। ই আবার কি, পাগল নাকি এরা? আমি বললুম, আপনারা আমার কাছে এসেছেন? আমি তো কই ঠিক। একজন হঠাৎ, পরে বুঝলুম ইনি অমরের বাবা। হঠাৎ কোঁচার খুঁটটি গলায় জড়িয়ে দুহাত জোড়া করে বেশ নাটকীয় ভাবে শুরু করলেন। আমরা আপনার কাছে কি অপরাধ করেছিলাম মশাই, যে আমাদের এমন সর্বনাশটা করলেন? আমি এবারে চটে উঠলুম, বললুম, দেখুন, আমি আপনাদের চিনি না, কেন কি কাজে এসেছেন তাও জানি না, হঠাৎ এমন অভিনয় শুরু করলেন কেন তাও জানি না। আমি বাড়ির মধ্যে চলে যাচ্ছি। হ্যাঁ, তা তো যাবেনই। আর আমাকে চেনেন না বলছেন? আপনি তো সেই মোটা চাল কিনতে গিয়েছিলেন মশাই, রাজগঞ্জে। গিয়ে কি কারবার করলেন কে জানে, মাঝখান থেকে আমার ছেলের কাঁচা মাথাটা চিবিয়ে খেলেন। হাত তোর ব্যবসা রে! এবার বুঝলাম এ সেই অমরের বাবা। আমি বললুম, হ্যাঁ, এবার মনে পড়েছে, কিন্তু আমি কি করলুম তা তো বুঝতে পারছি না। একবার রাজগঞ্জে দেখা, আর একবার কলকাতায়। সে তো কতদিন হয়ে গেল, আমি তো আর কোনো খবরই রাখি না। সেও কোনোদিন আমার খোঁজ করেনি, আমি তার মাথা খেলুম কি করে?
এবার পিসেমশাই সুর ধরলেন, বললেন, বলি আপনি তো তাকে থিয়েটারে নিয়ে গেছিলেন, সেই খোঁচি মাগির পাল্লায় আপনি তো ফেলেছেন। এখন অত ন্যাকা সাজলে চলবে কেন? আমি বেশ শক্ত হয়ে দাঁড়ালুম এবার। বললুম, আপনারা কিছু না জেনে শুনে যেভাবে কথা কইছেন, আপনাদের মুখের উপর দরজা বন্ধ করে চলে যাওয়াই উচিত। সে বলেছে সিনেমা তো এখানে দেখলুম, থিয়েটার দেখবার খুব ইচ্ছে। কি করি বলুন তো? আমি তাকে থিয়েটারে নিয়ে গেছি, সেই যা শেষ দেখা। ওখানের কোনো মেয়ে ছেলেকে আমি চিনিও না, কারোর কাছে নিয়েও যায়নি। তারপর থেকে সে কখনো আমার সঙ্গে দেখাও করেনি, আমিও কোনো খবর জানি না। এই হলো সাফ কথা। আমি আর আপনার এসব নোংরা কথার মধ্যে থাকতে কিন্তু রাজি নই। এবার একটু নরম হলেন ওরা। অমরের বাবা বললেন, কাঁচা বয়স, ওইসব মেয়েদের দেখেছে? তা অমন বয়সকালে লোকে করেও। কে এক পঞ্চি আছে, তাকে দেখে ঢলেছে। তার বাড়ি যাতায়াত, মুঠো মুঠো টাকা সে চুরিকে দিয়েছে। যখন টাকার হিসেবে গরমিল হতে লাগলো বড় রকমের, তখনই আমরা তকে তকে থেকে ধরলুম, একেবারে ধরে নিয়ে গিয়ে ঘরে আটকালুম, দিয়েও দিলুম। সুন্দর মেয়ে দেখেই মশাই দিয়েছি। আমাদের ঘরে তো অমন মেয়ে পাওয়া যায় না। কি বলবো মশাই, ঘরও করলো, বউ পোয়াতিও হলো, ছেলেও হলো, টুকটুকে সোনার চাঁদ, বাপের মতো মুখ চোখ, মায়ের মতো উজ্জ্বল রং। নিশ্চিন্তি হলুম, এবার পায়ে শেকল পড়লো। ও হরি, এর ভেতর একদিন বৌমার দু তিনখানা বাড়ি গয়না নিয়ে আর আমার ক্যাশের থলি থেকে 1,000 টাকা নিয়ে সে উধাও। সঙ্গে সঙ্গে ছুটে এসেছি কলকাতায়, খুঁজে খুঁজে মেয়েটার ঠিকানাও বের করেছি। ওসব পাড়ায় জীবনে কখনো পা বাড়ায়নি। দেখি পাখি পলাতক, সেও তার টাকা কড়ি গয়নাগাটি নিয়ে পালিয়েছে। কোথায় গেছে কেউ জানে না, তারাও বুঝতে পারছে না। সাধারণ আসবাবপত্র, কাপড় চোপড় সব পড়ে আছে। পিছে এবার ধরলেন কথার কে, আরে তোমাকে তো আমি সেই থেকে নিয়তক বলছি, ওসব মেয়ে ছেলে গুন্তুক জানে, ডাকিনী তন্ত্র নাকি বলে, সেই সব জানে। সেখান থেকে জালের দড়ি টেনেছে, এ রুই মাছ চলে এসেছে। উপায় তো নেই, ওরা কি না পারে। আমারও খারাপ লাগলো খবরটা শুনে। সত্যি ছেলেটা উচ্ছন্ন হয়ে গেল। অমরের বাবা বললেন, নতুন বউ, তার কাছে যে মুখ দেখাতে পারি না, এখন কি করি? আমি বললাম, পুলিশে খবর দিন, কিছু টাকা খরচ করে হুলিয়া দিন, ঠিক ধরে নিয়ে আসবে। তাছাড়া কত আর টাকা নিয়ে গেছে বলুন? 2 দিন পরেই তো ফুরোবে, তখন আবার ঘুরে ফিরে আসতেই হবে। বাবা বললেন, কিন্তু সে বড় কেলেঙ্কার, জানাজানি হবে যে। ছেলেদের শ্বশুর বাড়ি, মেয়েদের শ্বশুর বাড়ি, জ্ঞাত গোষ্ঠীও তো কম নয়। কারোর কাছে যে মুখ দেখাতে পারবো না, ফুলিয়া দিলে কি আর কারোর জানতে বাকি থাকবে? পিসে বললেন, না মশাই, এ টান বড় জব্বর টান, যা বুঝেছি সহজে আসবে না। মাগিরও টান আছে, এ পিরিত নয়, যাকে নাটকের ভাষায় বলে প্রেম, এ তাই। নইলে মেয়েটা যথাসভ্য নিয়ে পালাতো না। আর সুন্দর বউ, মনির পুতুল ছেলে, এ ফেলে ছোকরা কখনো যায় শুনেছেন? সেই যে বুদ্ধদেব গিয়েছিল, আর তো শুনিনি। বয়সকালে অমন একটু চুলবুল করে, তারপর আবার ঘর সংসার হলে ও সব রস মরে যায়। না না হরিদাস, এই জব্বর টান, গুনতু করেছে ঠিকই, তবে তারও টান আছে। নইলে করবেই বা কেন? শুধু টাকার টান হলে পুঁজি কম, দেখলে 2 দিন টেনে নিয়ে ছিমড়ের মতো করে ফেলে দেয়। তারপর বললেন, নাও নাও চলো, এই ভদ্রলোককে গাল দিয়ে লাভ নেই, যে কালে থানা পুলিশ করতেও রাজি নও। কি করা উচিত তুমি বলো? না না, দেখো,
টাকার রস কমলে হয়তো আপনিই ফিরবে। এর বেশ কিছুদিন পরে, মানে বছর 20 অন্তত, ঘুরতে ঘুরতে এক বিখ্যাত তীর্থে এসে পড়েছি। নামটা নাই বা বললুম, আপনারা বুঝে নেবেন। হঠাৎ ওদের সঙ্গে দেখা, অমর আর পঞ্চি। আগে অত লক্ষ্য করিনি। হঠাৎ একটা সাইনবোর্ড চোখে পড়লো, আঁকা বাঁকা হরফে লেখা। বোঝা গেল এদেশে বাংলা সাইনবোর্ড লিখবার লোক নেই। বাঙালির আহারের স্থান, অর্থাৎ হোটেল। ওই সাইনবোর্ড দেখে চোখটা নিচে পড়লো। চিনতেও পারলুম অমরের বেশ ভুঁড়ি হয়েছে, মোটাও হয়েছে যথেষ্ট, কিন্তু তবু ওর সুন্দর চোখ দেখলেই চেনা যায়। কিন্তু পঞ্চি যেন তেমনিই আছে, মোটা হয়নি, সামান্য একটু ঘোলালো হয়েছে দেহটা ওর। অমরের কিছু চুল পেকেছে, পঞ্চির যদি বা পেকে থাকে দেখা যায় না। চেহারা চটক তেমনই আছে, কেবল রংটা এদের ভাষায় আর তত উজ্জ্বল নেই। হতেই পারে। অমর পরিবেশন করছে, কিন্তু তদারক করছে পঞ্চি। আর কিছু নেবেন? নেবেন না? 4টি ভাত? ওমা, আপনারা উঠে পড়লেন কেন? চাটনি আছে তো, ভালো চাটনি, টোকো অমল নয়। খোকা যে কিছু খাচ্ছে না, আপনি ওকে একটু খাইয়ে দিন। ও কি সাপটে খেতে পারে? ওই চেহারা, ওই মিষ্টি কথা, আত্মীয়তার সুর, এই হোটেলে তো লোক হবেই। আমি ওদের চিনেছি, ওরা আমাকে চিনতে পারেনি। পঞ্চি চেনবার কথাও নয়। সেই বলে উঠল, আসুন না দাদা, একটা টেবিল এখনই খালি হবে, উঠে আসুন। আমি অমরের দিকে চেয়ে বললুম, কি অমর, আমাকে চিনতে পারলেন না? না, মানে চিনতে। একটু থতিয়ে থতিয়ে বলে অমর। একটু তারপরেই যেন লাফিয়ে ওঠে, দাদা, বারে, আপনাকে চিনবো না? আপনার জন্যই তো এই রত্নটি পেলুম। আসুন আসুন, একটু পায়ের ধুলো নি। হ্যাঁ, তুমি তো রত্ন পেলে, আমার ফৈজতের সীমা রইল না। কি কুক্ষণেই যে তোমাকে ওখানে নিয়ে গিয়েছিলুম। খদ্দেরদের অনেকেই একবার আমার দিকে চাইছে, আর একবার পঞ্চির দিকে। অমর চোখ টিপে দিয়ে বললে, হ্যাঁ, আসুন আসুন, আগে ভেতরে তো আসুন। একটু পরে ভিড় হালকা হলো অবশ্য। অমর কাছে এসে বসলো, বলল, আপনাকে টান দেবেন বাবা, আমি অত ভাবিনি। ওই একদিন তো দেখেছিলেন, কিন্তু কি করি বলুন, এও যে আমাকে এত ভালোবাসবে তা কি জানতুম? এই ভালোবাসার জন্যে নিজের জীবনটাই দিলে বলতে গেলে। ওর যা চেহারা, বহু টাকা রোজগার করতে পারতো। তা হয়তো ঠিক, কিন্তু বিয়েটা করতে গেলে কেন আমার তাহলে? মিছিমিছি তার জীবনটা নষ্ট হলো তো। শুনছি এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল, এবার কাছে এসে গলায় আঁচল দিয়ে হেঁট হয়ে প্রণাম করলো। তারপর হাত জোড় করে বলল, না দাদা, তার জীবনটা নষ্ট হতে দিইনি। তার মানে? মুচকি হেসে পঞ্চি বললে, তিনিও এইখানেই আছেন। এই যে সব খেয়ে গেল খদ্দেররা, তোফা তোফা করে, এসব তাঁরই হাতে রান্না। বড় লাজুক তো, বাইরে আসতে চায় না, তবে হোটেল চালায় সেই বলতে গেলে। একটা এখানের লোক আছে, তার নাকে দড়ি দিয়ে খাটায়। কুটনো কোটা থেকে শুরু করে কতটুকু আলু সাইজ হবে, কপির ডাল কতটা হবে, সব দেখিয়ে দেয়। খুঁটি নাড়ে নিজেই। বুঝতে একটু দেরি হলো বইকে। মানে? অমরের বউ? হ্যাঁ দাদা, আমাকে তো আগে বলেনি। নিয়ে গিয়েছিল একেবারে ধারধারা গোবিন্দপুরে, আজমিরে, যাতে কোনো লোকে খোঁজ না পায়। প্রায় 4 মাস পরে শুনলুম। তখন আমি পেকে দাঁড়ালুম, বললুম, না না, এ হতে পারে না, বিশেষ করে ছেলে হয়েছে। সে অনেক কাণ্ড করেছে, ওর তো যেতে সাহসই হয় না, বলে গেলেই জড়িয়ে পড়বো। যাই হোক, গিয়ে কিছুদিন ঘর করে কাশি যাবার নাম করে কনকদিকে সঙ্গে নিয়ে এলো। আমার সব ঠিক করাই ছিল। একেবারে পায়ে ধরলুম, বললুম, ভাই,
ভাগ করে যদি না নিতে পারো তো আমাকে আত্মহত্যা করতে হয়। কনকদি সত্যি মানুষ নয়, দেবতা। বলতে গেলে ওই সহজে মানিয়ে নিলে। তা বেশ আছি দাদা। ছোটখাটো দু একটা কটাকটি ছাড়া কোনোদিনই আমাদের কোনো ঝগড়া কি মন কষাকষি হয়নি। এই যে ডাকছি কনকদিকে। ডাকলে তো হবে না, জোর করে ধরে আনতে হবে। জোর করে ধরে আনলো। সত্যি অমরের বউটিও ভালো দেখতে। ছোঁড়ার কপাল ভালো। এখন একটু মোটা হয়েছে, কিন্তু এখনো চাঁপা ফুলের মতো রং। মুখ চোখও ভালো। কোনো মতে লজ্জা লজ্জা ভাবে এসে প্রণাম করলো। আমি বললুম, তা ছেলে? ছেলে? ছেলে তো বিএসসি পড়ছে দাদা। কলেজ হস্টেলে থাকে, ছুটি ছাটায় বাড়িতে আসে। চমৎকার ছেলে। ফি বছরে ফার্স্ট হয়। সেও মানিয়ে নিয়েছে। অত বোঝেওনি তখন, শিশু তো। কনকদিকে মা বলে, আমাকে ছোট মা। তা থাকো কোথায়? এবার অমরই বললে, এই যে কাছে একটা বাড়ি কিনেছি, সেখানেই থাকি। বেশ আছি, চলে যাচ্ছে। একটা ছেলে, মানুষ হবে বলেই মনে হচ্ছে। আর কি চাই? কনক ততক্ষণে ভেতরে চলে গেছে। আমি নিচু গলায় পঞ্চিকে জিজ্ঞেস করলুম, তা তোমার ছেলে মেয়ে? মাথা হেঁট করে পঞ্চি বলল, হয়নি দাদা, হতে দিইনি। হলে ওর জীবনের এই শান্তিটা থাকতো না। শেষ হলো আজকের গল্প। গজেন্দ্র কুমার মিত্রের লেখা ছোট গল্প সামান্য আলাপ। যারা এই চ্যানেলে পুরো গল্প পাঠটি শুনলেন তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর যারা নতুন শুনছেন, যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প। এই লেখকের আরো যে গল্পগুলি আমি আমার চ্যানেলে পড়েছি তার প্লেলিস্ট এই গল্পটির ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। যে গল্পগুলি শোনা নেই আপনাদের, সেখান থেকে সরাসরি শুনে নিতে পারেন। আপনাদের মতামত জানাতে থাকুন, অপেক্ষায় রইলাম। সবাই খুব ভালো থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।